আজকে আমরা যে টপিকটা পড়বো এই টপিকটা আমাদের বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজ পেডাগজিতেই কাজে লাগবে। টপিকটার নাম হচ্ছে ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অফ অন দ্য রোল অফ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ স্কিলস। আমাদের যে গ্রামার বা ল্যাঙ্গুয়েজ স্কিলস, আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিলস কী কী আছে বলো তো? হ্যাঁ, LSRW, তাই না? লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এগুলো আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিলস। তো সেগুলোর ক্রিটিক্যাল পার্সপেক্টিভ মানে গ্রামার কোথায় কোথায় প্রয়োজন, কোথায় কোথায় প্রয়োজন নয়, বা LSRW স্কিল আমরা কি করে উন্নত করব, সেই জিনিসপত্রগুলো এখানে আলোচনা করব। যেমন আমরা আগের দিনই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সে দেখেছিলাম গ্রামারের প্রয়োজনীয়তা কিন্তু সেরকম একটা নেই ভাষা শেখানোর ক্ষেত্রে, তাই না? এর আগের দিনই দেখলাম না, আগে বাচ্চা ভাষা বলা শুরু করুক, যেটার জন্য আমরা কোন ওয়ার্ডের ইউজ করতে বলেছিলাম বা কোন মেথড, লেক্সিক্যাল মেথড বলেছিলাম, যেখানটাতে শব্দের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়, গ্রামারের উপর অত গুরুত্ব থাকে না লেক্সিক্যাল ওয়ার্ডে, লেক্সিক্যাল মেথডে, তাই না? তো চলো দেখি। প্রথমে আছে CLT, এটা থেকে ডাইরেক্ট প্রশ্ন আসে, ফুল ফর্ম অফ CLT, ল্যাঙ্গুয়েজ পেডাগজিতে প্রশ্ন পাবো আমরা। CLT বলছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। কি করে তুমি একটা বাচ্চা বা যোগাযোগমূলক ভাষা শিক্ষণ কি করে করাবে? একটা বাচ্চার প্রথমত ভাষা ভাষা জরুরি কেন? যোগাযোগ করার জন্য, মনের ভাব প্রকাশ করার জন্য। তো তোমার ভাষা শিখন যখন হচ্ছে, বাচ্চা যখন তোমার কাছে এসে প্রথম ভাষা শিখছে স্কুলে, তুমি প্রথমে ওর ওই সেন্সটাকে প্রমোট করবে, ও যোগাযোগের মাধ্যমে যেন ভাষাটা শিখতে পারে। কি আছে? তো প্রাইমারি গোল ইজ টু এনেবল লার্নার্স টু কমিউনিকেট এফেক্টিভলি ইন রিয়েল লাইফ সিচুয়েশনস, ফোকাসেস অন রিসেপটিভ অ্যান্ড প্রোডাক্টিভ স্কিলস ওভার মেমোরাইজেশন। ও বারবার গদ্যটা মুখস্থ না করে কি করলো, সেখানটাতে মেমোরাইজেশনে বেশি গুরুত্ব না দিয়ে ও কি করলো, প্রোডাক্টিভ স্কিল এবং রিসেপটিভ স্কিল। প্রোডাক্টিভ স্কিল কি আমাদের, যেটা আমরা প্রোডাক্ট তৈরি করছি, যেমন আমাদের LSRWর মধ্যে কে কে প্রোডাক্টিভ? লেখা, রাইটিং এবং স্পিকিং, বলা এবং লেখা, এই দুটো আমার কি প্রোডাক্টিভ স্কিল। তাহলে রিসেপটিভ স্কিল কি হবে আমাদের? শোনা এবং পড়া, এই দুটো হচ্ছে আমাদের রিসেপটিভ আর প্রোডাক্টিভ স্কিলের মধ্যে বিষয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, রিসেপটিভ এবং প্রোডাক্টিভ স্কিলকে ওর উন্নততর করব। কিভাবে করব? CLT আমি ক্লাসরুমে কি করে অ্যাপ্লাই করব, এক্সাম্পলটা দেখো। বোঝা গেল? শুধুমাত্র ওকে বই না পড়িয়ে ওকে আমি কি বললাম, যে তুমি তোমার কোনো একটা এক্সপিরিয়েন্স, যেটা তুমি হয়তো ওদেরকে ঘোরাতে নিয়ে যাওয়া হয়েছিল সবাইকে, সেই এক্সপিরিয়েন্সটা তুমি রোল প্লে করে বোঝাও। তাহলে দুজনের সেখানটাতে অ্যাক্টিভিটি থাকলো বা একজনের অ্যাক্টিভিটি থাকলো। সে যখন রোল প্লে করছে, ভাষার ব্যবহার করছে, ভাষার প্রয়োগ করছে, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা কি করলাম, যোগাযোগমূলক হিসাবে ভাষাটাকে শেখাতে পারলাম, এই জন্য এটাকে কি বলা হচ্ছে, যোগাযোগমূলক শিক্ষণ। বোঝা গেল? এরপর আছে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ, এটা তোমরা জানোই। কনস্ট্রাকটিভিজম, কনস্ট্রাকটিভিস্ট কে কে পড়েছি আমরা এতক্ষণ পর্যন্ত? একজন তো পড়েছি পিঁয়াজে, তাই তো, আর ভাইগস্কি, এরা দুজনেই কিন্তু কনস্ট্রাকটিভিস্ট। এটাই এই দুজনের মিল, আর সেরকম কোনো মিল নেই এদের মধ্যে। কনস্ট্রাকটিভিস্ট কেন? এরা দুজনেই মনে করতো যে শিশু কোনো কিছু শেখার জন্য নিজে একা হাতে কলমে করবে। পিঁয়াজে বলেছিল বাচ্চা একাই একা একাই করবে, তো তার হেরিডিটি তাকে হেল্প করবে। আর ভাইগস্কি বলেছিল কি, তাকে হেল্প করার জন্য সোসাইটি রয়েছে। কিন্তু সোসাইটি হেল্প করলেও বাচ্চার নিজে হাতে নিজেই করবে, তাই না? তাহলে সেক্ষেত্রে যখন নিজে হাতে হ্যান্ডস অন অ্যাক্টিভিটি দিয়ে করছে, সেটাকে আমরা কি বলছি, কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ বলছি। তাহলে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ কি হবে আমাদের, এখানটাতে লেখা আছে দেখো, অ্যাডভোকেটেড বাই NCF 2005, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, বলেছে যে আমাদের পড়াশোনা কীরকম হওয়া উচিত, মুখস্থ বিদ্যার বাইরে হওয়া উচিত। রোট মেমোরাইজেশন বাদ, রোট মেমোরাইজেশন না করে বারবার আমি এক্সপেরিমেন্ট করে কিছু একটা আউটকাম পেলাম, কিছু একটা হাতে কলমে এনে আউটকাম পেলাম, সেটার মাধ্যমে আমার পড়াশোনা হবে। তাহলে কি হবে, সহজে মনে থাকবে। বোঝা গেল? এবং জ্ঞানটা সমৃদ্ধ হতে পারবে তুমি জ্ঞানের মাধ্যমে। বোঝা গেল? তাহলে আমাদের CLT আর কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ পরিষ্কার, যোগাযোগমূলক ভাষা শিক্ষণ, আর এদিকে আমাদের নির্মিতিবাদ। পরিষ্কার একদম? আরো দুটো অ্যাপ্রোচ পড়বো আমরা, একটা হচ্ছে বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচ আর একটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচ, বিহেভিয়ারিস্ট কে পড়েছি আমরা? BF স্কিনার, তাই না? BF স্কিনার কি বলেছিল? হ্যাঁ, BF স্কিনার বলেছিল যে একটা বাচ্চা ভাষা শেখে কিভাবে, প্রথমে বড়দেরকে কপি করে ইমিটেশন করলো, তারপরে সেটা কোথাও যখন বললো, বড়রা তখন হাততালি দিল বা হাসলো বা বললো বা
খুব ভালো বলছে, মানে ওকে রিইনফোর্সমেন্ট করা হলো। এই যে ইমিটেশন আর রিইনফোর্সমেন্ট, এটা লুপের মধ্যেই বাচ্চা ভাষা শিখে যায়। প্রথমবার করলো, বড়রা হাসলো, বললো বাহ কি সুন্দর বড়দের মতো কথা বলছে। পরের দিন আবার গিয়েও বড়দের কিছু একটা ভাষা নকল করে আনলো, দিয়ে আবার হাততালি পেলো, এই করে আবার নকল করে আনছে, এই করতে করতে ভাষা শিখে যাচ্ছে। তার মানে সেখানে সামনের পার্সনের বিহেভিয়ারটা জরুরি, সেটাকেই বলা হচ্ছে কি বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচ বা আচরণবাদ। কি বলছে, ল্যাঙ্গুয়েজ লার্নিং অকার্স পিওরলি থ্রু দ্য প্রসেস অফ হ্যাবিট ফরমেশন, রিপিটেশনস অ্যান্ড প্র্যাকটিস। এক্ষেত্রে বলছে যে ল্যাঙ্গুয়েজ যে শিখবে সেটার জন্য হ্যাবিট ফরমেশন মানে অভ্যাস হওয়া জরুরি, রিপিটেশনস একটা জিনিস বারবার বলা জরুরি, এবং কি প্র্যাকটিসও জরুরি। রোট মেমোরাইজেশন আর প্র্যাকটিস কিন্তু আলাদা জিনিস। রোট মেমোরাইজেশন জোর করে মুখস্থ করা, আর প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। কীরকম? বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচের একটা এক্সাম্পল বলো। সকালবেলা যখন স্কুলে স্যার ম্যাডাম আসেন, তোমরা আসা মাত্রই কি বলো? গুড মর্নিং বলো। সেখানটায় তোমার হ্যাবিট ফরমেশন হচ্ছে। ইংলিশ তো আমাদের দ্বিতীয় ভাষা, বাড়িতে তো বলি না, সেটা আমি বলছি যখন, বা তারপরে স্যার বলছেন থ্যাংক ইউ বলে বসাচ্ছেন, বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচ। এবং সেখানটাতে আমরা কি করছি, বারবার প্রত্যেক দিন সেটাকে রিপিট করি এবং প্র্যাকটিস করি সেটা বলা। ইংলিশ ম্যাডাম আসলে আমরা বলি মে আই গো টু দ্য টয়লেট, বলি না, ইংলিশ বলা শুরু করছি। সেই জন্য বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচও কিন্তু জরুরি, কথা বলা শুরু করতে হবে ওই ভাষায়। স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, এটা এর একটু উল্টো। বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচে সবসময় টু দ্য পয়েন্ট বা অ্যাকুরেট হওয়ার জরুরি নেই, বললেই হলো, বলতে পারলেই হলো। স্ট্রাকচারাল অ্যাপ্রোচে আমাদের কি করতে হবে, আমাকে স্ট্রাকচারটা বা গঠনটাতে গুরুত্ব দিতে হবে। যেমন লেখা আছে, gives utmost importance to speech and mastery of structures। যেমন আমরা যখন টেন্স পড়েছিলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্টের বিভিন্ন ফর্ম দেখেছিলাম, কিভাবে থাকছে না থাকছে, কখন ভার্বের সঙ্গে এস ইএস যুক্ত হচ্ছে। তো সেইটা যেখানটাতে চেক করা হবে বা যেখানটাতে প্র্যাকটিস করানো হবে বা যেখানে শেখানো হবে, সেটাকে আমরা কি বলবো, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। যেমন দেখো এক্সাম্পল কি দিয়েছে, টিচিং দ্য স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট রিগোরাসলি বিফোর অ্যালাউইং ফ্রি কনভারসেশন। প্রথমেই আগে ওকে শেখাও যে সাবজেক্টের পরে ভার্ব আসে, তারপরে অবজেক্ট আছে, এটা শিখে নিলে শেখানোর পরে তুমি তাকে প্র্যাকটিস করো, নিজেদের মধ্যে কথা বলার সময় এটা অ্যাপ্লাই করবে। আগে গঠনটা শেখাও। বোঝা গেল? তাহলে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে মাথায় মনে রাখতে হবে। যখন পরীক্ষাতে প্রশ্ন পাবে তখন তো এক্সাম্পল থাকবে না, তখন যেন পারো মনে করে রাখতে, সেইভাবেই কিন্তু মাথা ঠান্ডা করে পড়ো। ঠিক আছে? তাহলে আমরা এখনো পর্যন্ত কটা অ্যাপ্রোচ দেখলাম? 4টা। প্রথম অ্যাপ্রোচ কি ছিল আমাদের? কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, যেখানটাতে বাচ্চাকে আমি কিভাবে পড়াচ্ছিলাম, রোল প্লের মাধ্যমে কমিউনিকেশন করতে করতে শিখবে। তারপর আমরা কি দেখলাম? কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ, যেখানটাতেও হাতে কলমে করবে, তাই না? আচ্ছা, তারপরে আমরা কি দেখলাম? বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচ। এটা কি হলো? এখানে কিসের কথা বলা হলো? হ্যাঁ, হ্যাবিট ফরমেশন, রিপিটেশন অ্যান্ড প্র্যাকটিস, মাথায় রাখবে। বিহেভিয়ারিস্ট মানে এগুলো থাকবে, ঠিক? তারপরে আমরা দেখলাম স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, যেখানটাতে আমরা কি দেখলাম? গ্রামাটিক্যাল, স্ট্রাকচারাল, এই জিনিসপত্রগুলোর উপর আমরা বেশি জোর দেবো। ঠিক আছে? বিভিন্ন অ্যাপ্রোচে তুমি বাচ্চাকে শেখাতে পারো, জরুরি না যে কোনো একটা অ্যাপ্রোচে শেখাতে হবে। তুমি সবগুলো অ্যাপ্রোচ অল্টারনেট করে করে অ্যাপ্লাই করো, তাই না? এরপরে আছে আমাদের, এটাকে বলছে টাইপস অফ গ্রামার নলেজ। আমাদের গ্রামারের যে নলেজগুলো সেগুলো কি কি রকম। একটা বলছে ডিক্লেয়ারেটিভ, একটা বলছে প্রসিডিউরাল, আরো দেখবো আমরা। ডিক্লেয়ারেটিভ কি বলছে বা তাত্ত্বিক জ্ঞান কি বলছে? নোয়িং অ্যাবাউট দ্য নলেজ, ফ্যাকচুয়াল নলেজ অফ গ্রামার রুলস অ্যান্ড টার্মিনোলজি। যেমন আমরা তো জানি সাবজেক্টের পরে ভার্ব হবে, তারপর অবজেক্ট হবে, স্ট্রাকচারাল অ্যাপ্রোচে দেখলাম। এবার আমাকে দেখতে হবে কখন ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করব, কেন যুক্ত করব ভার্বের সঙ্গে এস বা ইএস, সেটা আমাদের কোথায়? ডিক্লেয়ারেটিভ নলেজ বা তাত্ত্বিক জ্ঞান। এটা আগে থেকে ডিক্লেয়ার করা আছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইএস যুক্ত করতে হবে, তাই না? তাহলে এগুলো হচ্ছে আমার কি? ডিক্লেয়ারেটিভ নলেজ বা তাত্ত্বিক জ্ঞান। ল্যাঙ্গুয়েজ পেডাগজি কিন্তু টাফ, সিডিপির থেকে টাফ, মাথা ঠান্ডা করে বুঝতে হবে। প্রসিডিওরাল নলেজ বা প্রায়োগিক জ্ঞান। প্রায়োগিক জ্ঞান কি বলছে? নোয়িং হাউ টু ডু দ্য গ্রামাটিক্যাল আইটেম অ্যান্ড ইউজিং ইট প্র্যাকটিক্যালি ইন রিয়েল লাইফ কমিউনিকেশন। আমি গ্রামার শিখে গেলাম, স্ট্রাকচারাল অ্যাপ্রোচে গ্রামার শিখে গেছি, তারপরে ডিক্লেয়ারেটিভ নলেজে আমি দেখে নিয়েছি যে কোথায় ভার্বের পরে এস ইএস যুক্ত হচ্ছে। এরপর আমি সেটাকে প্রডিউস করতে পারছি না, বা আমি সেটা বলতে পারছি না। আমি বলার আগে যখন আমি ভাবছি রাম প্লে ফুটবল, না রাম প্লেস ফুটবল, তার মানে আমার গন্ডগোল কোথায় হচ্ছে? আমার এখানটাতে গন্ডগোল হচ্ছে। এখানটাতে গন্ডগোল হবে না কখন? যখন আমার এই নলেজটা বেড়ে যাবে। দেখো এক্সাম্পল বলেছে ন্যাচারালি সেইং, ন্যাচারালি তুমি বলতে পারছো
she works hard correctly during a conversation without pausing to recall the rule. তুমি রুল মনে না করেই ন্যাচারালি ঠিক বলতে পারছো, তার মানে তুমি প্রসিডিওরের মধ্যে ঢুকে গেছো, তোমার প্রসিডিওরাল নলেজ ভালো হয়ে গেছে বা প্রায়োগিক বিদ্যা তোমার ভালো হয়ে গেছে। বোঝা গেল? কি কি দেখলাম? ডিক্লেয়ারেটিভ আর প্রসিডিওরাল হলো। এরপরে 3 নম্বর যে বিষয়টা সেটাকে বলছে কনসাসনেস রেইজিং। এটা তোমাদের এর আগেও এসেছে। বাচ্চাদের সচেতনতা কি করে বৃদ্ধি করাবে? যদি তুমি শুধুই ওকে গ্রামার টেন্স পড়িয়ে দাও আর টেন্স পড়ে ওকে মুখস্থ করতে বলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এই, তাহলে কিন্তু ওর কনসাসনেস বাড়বে না। ধরে নাও তুমি একটা কিছু পড়ালে, টেন্স পড়ালে, তারপরে তুমি তাকে একটা টেন্স সমৃদ্ধ গদ্য দিলে, সেই গদ্যটা নিয়েও কি করলো, মিনিংফুল একটা ইনপুট দিলে। টেন্স পড়িয়েছে, একটা গদ্য দিলে, তারপরে বললে যে এখানে যেগুলো প্রেজেন্ট পার্টিসিপেল বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে সেগুলোকে সরাও। ওই যে ও সরাচ্ছে সেখানটাতে কি করছে, নোটিস করছে বা ফিল্টার করছে, ঠিক না? তার ফলে কি হচ্ছে, ও নিয়মগুলোকে ডিসকভার করে নিজের মধ্যে ঢোকাতে পারছে, রাদার দ্যান নিয়ম মুখস্থ করা। বোঝা গেল? এভাবে আমাদেরকে কি করতে হবে, সচেতনতা বা কনসাসনেস বাড়াতে হবে। পরিষ্কার? এরপর আছে আমাদের পেডাগজিক্যাল গ্রামার আর ফাংশনাল গ্রামার। প্রত্যেকটা থেকে প্রশ্ন আসবে, যেখান থেকে প্রশ্ন এসেছে সেগুলোই কিন্তু এখানে অ্যাড করা। এবার সিডিপিতে নাম্বার ভালো আসবে, এসএসটিতে ভালো আসবে, ল্যাঙ্গুয়েজের কন্টেন্টও ভালো চলে আসবে, পেডাগজিতে ভালো না আসলে ভালো নাম্বার উঠবে না। তো সেই জন্য আমাদের এগুলো কিন্তু প্রত্যেকটা মাথায় রাখতে হবে। প্রচুর ইনফরমেশন আছে টপিকে। এই ম্যাটেরিয়ালটা খুলে নিয়ে গুগল ফর্মটা করবে, করো একবার, অসুবিধা নেই। তারপরে তো তোমাদের ফুল লেন্থ মক নেবো, তখন তো এগুলো সবই দেবো। তো তুমি এখন দেখেই করো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু জানো বিষয়টাকে ইন্টারনালাইজ করো, প্রত্যেকটা টার্মের সঙ্গে সঙ্গে মাথায় সেটাকে সেট করো, ঠিক আছে? প্রসিডিওরাল পেডাগজিক্যাল গ্রামার কি বলছে? লার্নিং গ্রামার ইন কনটেক্সট থ্রু ইউজ রাদার দ্যান লার্নিং রুলস ইন আইসোলেশন। শুধুমাত্র নিয়মটা আমি মুখস্থ না করে কি বলছে, কনটেক্সট অনুযায়ী সেই গ্রামারটাকে আমি যখন শিখবো সেটাকে কি বলা হচ্ছে, পেডাগজিক্যাল গ্রামার। পেডাগজি মানে কি? শিক্ষাবিজ্ঞান তাই বলে। শিক্ষাবিজ্ঞান এই কথাটাই বলে যে কোনো কিছু মুখস্থ নয়, কনটেক্সট অনুযায়ী সেটাকে জানা, রিয়েলিটির সঙ্গে মিল থেকে জানা। এক্সাম্পল দিয়েছে, টিচিং প্রিপোজিশনস বাই রিডিং এ স্টোরি অ্যাবাউট এ ক্যাট হাইডিং আন্ডার দ্য টেবিল অ্যান্ড অন দ্য রুফ। একটা বিড়াল কখনো রুফের নিচে উপরে চলে যাচ্ছে বা টেবিলের নিচে যাচ্ছে, এইটা পড়াতে মানে এই গল্পটা পড়তে পড়তে তাকে প্রিপোজিশন শেখানো, রাদার দেন তুমি তাকে চার্ট ধরিয়ে দিলে, আন্ডার কি বা আপ কি, এগুলো নিয়ে, এগুলোর মানে কি, কোথায় ইউজ হয়, এই চার্টটা না ধরিয়ে তুমি তাকে একটা গল্প বললে, যে গল্পটা একটা ক্যাটের, কখনো কখনো সে টেবিলের তলায় চলে যাচ্ছে, কখনো ছাদের উপরে চলে যাচ্ছে, এইভাবে তুমি তাকে কি শেখালে, প্রিপোজিশন শেখালে। প্রিপোজিশনের বাংলা? বাহ 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 বাহ, বোর্ডটা ভেঙে দেবো। প্রিপোজিশন সর্বনাম? হ্যাঁ, বিশেষণ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুটো মিলে বিশেষণ, অব্যয়। প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন তিনজনকে মিলেই অব্যয় তৈরি। প্রিপোজিশনকে বলে পদান্বয়ী অব্যয়, ঠিক আছে? সর্বনাম, সর্বনাশ করে দিচ্ছ তোমরা। মানে সিটেট এখনো 1 মাস বা 1.5 মাস বাকি আছে। এখন মালদায় খুলছে কোচিং সেন্টারগুলো, যে সিটেট কম্বাইন্ড ব্যাচ, তোমাদের ওইগুলো ব্যাচে পড়তে হবে। তাহলে তোমরা বলতে পারবে যে সর্বনাম আর কি প্রিপারেশন একই জিনিস। কারণ ওখানে যে পড়াবে না 1.5 মাসে, বাচ্চা কাচ্চা ওটাই ভাববে, হ্যাঁ সর্বনাম আর প্রিপারেশন বোধহয় একই জিনিস। ফাংশনাল গ্রামার বা কার্যকরী ব্যাকরণ কি বলছে? লার্নিং গ্রামার ইন এ গিভেন কনটেক্সট টু আন্ডারস্ট্যান্ড হাউ ল্যাঙ্গুয়েজ ফাংশনস ক্রিয়েট মিনিং রাদার দ্যান জাস্ট নোয়িং টেকনিক্যালিটিস। যখন আমি গ্রামারটা পড়লাম, গ্রামারটা কি করে ফাংশন করে সেটা জানাকেই কি বলা হচ্ছে, ফাংশনাল গ্রামার। বোঝা গেল? তাহলে দেখো কতগুলো আমরা পড়লাম, মানে 4 জন পড়েছি, 5 জন পড়েছি, 5টা জিনিস পড়েছি। দেখি কার কতটুকু মনে আছে। ডিক্লারেটিভ নলেজ কি? হ্যাঁ,
আগে থেকে যেগুলো ডিক্লেয়ার করা আছে সেই জিনিসপত্রগুলো জানা বা মনে রাখা, বা সেই জিনিসপত্রগুলোকে অ্যাপ্লাই করতে পারা, সেটা ডিক্লারেটিভ নলেজ বা তাত্ত্বিক জ্ঞান। ঠিক? আচ্ছা, তোমাদের ম্যাটেরিয়াল দেখো, ম্যাটেরিয়াল এক্সাম্পল লেখা থাকবে, যেটা যেটা পড়া হচ্ছে ওটা ওটা দাগাবে। ঠিক আছে, মানে দাগাবে বলতে আন্ডারলাইন করবে, পরবর্তীকালে সেটা দেখেই মনে পড়বে তোমার। এরপর আছে প্রসিডিওরাল নলেজ বা প্রায়োগিক জ্ঞান। একদম, প্রসেসে আমি ঢুকতে পারছি কি পারছি না, প্রসিডিওরাল ল্যাঙ্গুয়েজ, প্রসিডিওরাল নলেজ। তারপরে আমাদের কি আছে, কনসাসনেস, সচেতনতা কি করে বৃদ্ধি করব? একদম, অ্যাপ্লাই করতে পারবে, রুল অ্যাপ্লাই করতে পারবে, কনস্ট্রাক্ট করতে পারবে নিজে থেকে, কি করে তাকে তুমি মিনিংফুল ইনপুট দিলে। তো প্রিপারেশন পড়ানোর সময় তুমি ওরকম একটা এক্সাম্পল দিলে যেখানটাতে প্রচুর সর্বনাম আছে, প্রচুর অব্যয় আছে, তাই না? তারপরে সেখান থেকে ও নোটিস করলো বা ফিল্টার করলো, আলাদা করলো প্রিপারেশনগুলো, তারপরে রুলকে সে ডিসকভার করলো। বোঝা গেল? পেডাগজিক্যাল গ্রামার বা শিক্ষা বিজ্ঞান সম্মত ব্যাকরণ। প্রত্যেকটার যখন তোমরা প্রশ্ন পাবে না, উত্তরগুলো একই রকমই হবে, সেটা নিয়ে চিন্তা নেই। তুমি শুধু আগে বোঝো জিনিসটা কি, পুরো জিনিসটা যখন হলিস্টিকভাবে বুঝে যাবে, তখন তোমার এই টার্মগুলো মনে রাখার দরকারই নেই। নামটা দেখবে, নাম দেখেই মনে পড়ে যাবে যে এটার উত্তর এই টাইপের, এই দিকেই যাবে। সবগুলোর মানে একটাই, মুখস্থ করা যাবে না। পেডাগজিক্যাল গ্রামারে কি বলছে? লার্নিং গ্রামার ইন কনটেক্সট থ্রু ইউজ রাদার দ্যান লার্নিং রুলস ইন আইসোলেশন। আইসোলেশন মানে আলাদাভাবে, আইসোলেশন আলাদা আলাদাভাবে, শুধুমাত্র আমি রুলগুলো না শিখে কি করব, কনটেক্সট অনুযায়ী কি করব, গ্রামারটাকে শিখব। আর কি আছে আমার? ফাংশনাল গ্রামার, গ্রামার কোথায় কীভাবে ফাংশন করে সেটা যেটা আমি জানতে পারবো, সেটা হচ্ছে ফাংশনাল গ্রামার। পরিষ্কার? এরপরে মজার জিনিস আছে, যেখানে প্রত্যেকবার টেটে প্রশ্ন আসে, টেট সিটেটে প্রশ্ন আসে। একটা হচ্ছে স্কিমিং, একটা হচ্ছে স্ক্যানিং। ভাষা ভাষা পাঠ আর তন্ন তন্ন করে খোঁজা। স্কিমিং কি বলছে? স্কিমিং বলছে রিডিং এ টেক্সট কুইকলি টু গেট দ্য জেনারেল আইডিয়াস, জিস্ট অর ওভারঅল মিনিং। এটা আমরা কোথায় করি স্কিমিং? ছোট গল্প পড়ার ক্ষেত্রে করি, বা আমরা মেইনলি এটা করি যখন নিউজ পেপার পড়ি। নিউজ পেপার পড়ার সময় কি খুঁটে খুঁটে সব পড়তে পারি? সকালবেলা উঠেই একটা করে প্যারা, ফার্স্ট লাইনটা পড়লাম, বুঝে গেলাম যে কি বলা আছে, তারপর আবার নেক্সট লাইন, নেক্সট প্যারাতে চলে গেলাম, তাই না? সেটাকে বলা হচ্ছে স্কিমিং, মানে ছেড়ে 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 পড়া। স্ক্যানিং কি? এর ঠিক উল্টো, যেখানটাতে আমি কোনো একটা ইনফরমেশন খুঁজছি। ধরে নাও কোনো একদিন নিউজ পেপারে কোনো একজনের সম্বন্ধে বলা ছিল, তুমি পরবর্তীকালে সেটা তোমার মনে পড়েছে, নিউজ পেপারটা বের করে তুমি তখন কি আর ওই প্যারা প্যারা পড়বে? প্রত্যেকটা পয়েন্ট তোমাকে পড়তে হবে, প্রত্যেকটা লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে হবে। সেটা হচ্ছে কি আমাদের স্ক্যানিং। স্ক্যানিংয়ে কোনো ইনফরমেশন আমাদেরকে কি করতে হয়, খুব মনোযোগ সহকারে খুঁজে খুঁজে বের করতে হয়। দেখো এক্সাম্পল লেখা আছে, লুকিং অ্যাট এ টেলিফোন ডিরেক্টরি টু ফাইন্ড এ স্পেসিফিক পারসনস ফোন নাম্বার, তাই না? হ্যাঁ, আজকে কুইজ ছিল এটা। তাহলে স্কিমিং স্ক্যানিং হলো, এটা 2024-এর সিটেটেও এসেছিল, এখান থেকে প্রশ্ন। এরপরেরটা অনেকটা একই রকম, ইন্টেন্সিভ রিডিং, এক্সটেন্সিভ রিডিং, একটু আলাদা, এটাও আসে। একটাকে বলা হচ্ছে পুঙ্খানুপুঙ্খ পঠন, এটাকে নিবিড় পঠনও বলা হয়, এটাকে ব্যাপক পঠন বলছে। এইটা কিন্তু গল্পের বই পড়া। ইন্টেন্সিভ রিডিং এ কি করা হয়? রিডিং এ টেক্সট কেয়ারফুলি অ্যান্ড ডিপলি ফর ডিটেল ইনফরমেশন অ্যান্ড অ্যাকুরেসি। তোমরা যখন আনসিন প্যাসেজ সলভ করো, তখন তোমরা কি করো? পুঙ্খানুপুঙ্খ পঠন করো, ইন্টেন্সিভ রিডিং করো, প্রত্যেকটা ইনফরমেশন তুমি দাগিয়ে রাখছো। যদি কোনো একটা ইনফরমেশন খোঁজো, তাহলে সেটা কি হবে? স্ক্যানিং। যদি তুমি প্রত্যেকটা ইনফরমেশন মনে রাখো, তাহলে সেটা কি হবে? ইন্টেন্সিভ রিডিং। বোঝা গেল দুটোর মধ্যে পার্থক্য? আচ্ছা, এক্সটেন্সিভ রিডিং কি? এক্সটেন্সিভ রিডিং হচ্ছে মজার জন্য পড়া, উপর উপর দিয়ে পড়ে নিলাম, গল্পটা পড়লাম। গল্পটা তো আমি ওরকম প্যারা জাম্প করে করে পড়ি না, গল্পটা আমরা পড়ি কিন্তু আমি মনে রাখি না। আমার যেমন একটা দারুণ জিনিস আছে, আমি সিনেমা মনে রাখতে পারি না। সিনেমা যখন আমি দেখি, তখন আমার মনে হয় এই সিনটার পরে এই সিনটা আছে, কিন্তু লাস্টে কী হবে ওটা আমার মনে থাকে না। কারণ আমি এত এক্সটেন্সিভলি এই জিনিসপত্রগুলো দেখি, মাথাতে লোডই নিই না আমি মজা নেওয়ার জন্য। তো ওটাকে কি বলা হচ্ছে? এক্সটেন্সিভ রিডিং, বা ওটা আমার এক্সটেন্সিভ আর কি রিসিভিং জিনিসপত্রগুলো। গল্পের বইয়ের ক্ষেত্রেও তাই হয়। এবার বলছে ডিকোডিং। ডিকোডিং তোমাদের ওখানে আছে, দেখে বলো ডিকোডিং কি? উল্টো পাতায় আছে, নাই পাতাতে আছে?
হুম 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 ধরে নাও গ্রামার রুল পড়লে, গ্রামার রুল পড়ার পরে তুমি একটা কোনো টেক্সটে দেখলে যে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, তখন তুমি ওটাকে ডিকোড করলে, যেখানে ইট আছে তারপরে হ্যাজ আছে, হ্যাজ মানে কি পারফেক্ট ফর্ম ইউজ হয়েছে, তারপরে বিন আছে, তারপরে আবার ভি প্লাস আইএনজি আছে, মানে পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম ইউজ হয়েছে। তো তুমি ওটাকে ভেঙে 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 ডিকোড করছো, এটাকে কি বলছে? ডিকোডিং। বোঝা গেল? হুম কোথায় আছে? লেটার সাউন্ড রিলেশনশিপস, কোন লেটারের কোন বর্ণের কীরকম সাউন্ড হবে, যেরকম ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস, সেটাকেই বলা হয়। ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস মানে কোনটার উচ্চারণ কীরকম করবে, লেটার সাউন্ড অ্যাওয়ারনেস। প্রসেস অ্যাপ্রোচ টু রাইটিং। আমরা লিখি কি করে কোনো কিছু? লেখা বলতে, লেখা বলতে কোনো একটা এমন জিনিস বলে দিল যেটা তোমাকে সেই সময় মনে করে লিখতে হচ্ছে বা সেই সময় মাথা কাটিয়ে লিখতে হচ্ছে। তুমি মুখস্থ বিদ্যা থেকে লিখছো না। আমাদের রচনা লেখা মানে কি? রচনা ওটা সম্পর্কে লেখা। আমরা যেভাবে স্যারের কাছে স্যারের একটা রচনা লিখে দিচ্ছে, সবাই সেই একই রচনা লিখছে, সবাই একই নাম্বার পাচ্ছে, সেটা লেখা নয়। রচনাটা না জেনে লেখা, সেটা সেটা আমরা কি করে করব? প্রথমত আমাকে কি করতে হবে? ব্রেন স্টর্মিং করতে হবে, তাই না? মস্তিষ্ক ঝঞ্ঝা ঘটাতে হবে। যে টপিকটা দিয়েছে সেই টপিকটা মাথায় প্রচণ্ড আইডিয়া আসবে আমার ওটা নিয়ে। তারপরে কি করব? সেখান থেকে আমি ড্রাফট করব, এবং ড্রাফটের মধ্যে দেখবো যে সেখানে কি কি ভুল আছে, মাথাতেই হচ্ছে ড্রাফট এবং রিভাইজিং করলাম। তারপরে লাস্টে আমরা কি করলাম? প্রুফ রিডিং। কি বলছে? প্রুফ রিডিং মানে বিফোর দ্য ফাইনাল ড্রাফট। আমি যখন ফাইনালি জিনিসটাকে আউটপুট করব তার আগে আমি পড়ে দেখে নিচ্ছি যে আমি কোথাও ভুল করেছি কিনা। এটা আমাদের কি? প্রসেস অ্যাপ্রোচ টু রাইটিং। এটা কিন্তু তোমাদের কোশ্চেনে আসবে যে কোনটার পরে কোনটা করতে হয়। প্রথমে দিয়ে দিবে ড্রাফটিং অ্যান্ড রিভিজিং, তারপরে দিবে ব্রেনস্টর্মিং, তারপরে দিবে এটা। তো সেক্ষেত্রে তোমাকে অ্যাকচুয়াল মেথডটা বের করতে হবে। প্রথম ব্রেনস্টর্মিং, তারপরে ড্রাফটিং অ্যান্ড রিভাইজিং, তারপরে আমাদের কি? প্রুফ রিডিং। বোঝা গেল? তারপরে ফাইনাল প্রোডাক্টটা আসবে। আচ্ছা, ডিকটেটিং ইজ নট এ পার্ট অফ প্রসেস অ্যাপ্রোচ টু রাইটিং। কেউ ডিকটেট করে দিচ্ছে, তুমি সেটা শুনে শুনে লিখছো, সেটা কিন্তু রাইটিং স্কিলের মধ্যে পড়বে না। বোঝা গেল? নিজে থেকে লেখা মৌলিক। এবার হচ্ছে আউটপুট ফ্রেমওয়ার্ক, যেটা আমরা এবার কিন্তু আউটপুটে চলে এসেছি। লেখাটাও আউটপুট ছিল। এখানে আউটপুট ফ্রেমওয়ার্কে বলেছে দুই ধরনের আউটপুট বলেছে। একটা বলেছে কি এক্সট্রাপোলেটিভ রাইটিং, আর একটা বলেছে কন্ট্রোলড কম্পোজিশন বা কন্ট্রোল টু ফ্রি রাইটিং। এক্সট্রাপোলেটিভ রাইটিং মানে তোমার শুনে কি মনে হচ্ছে? বাংলাটা দেখলে তো বুঝতে পেরে যাবে। ইমাজিনেশন ইউজ করে যেখানটাতে আমি লেখাটা লিখবো, তাই না? সেখানটাতে আমার প্রচুর ইমাজিনেশন পাওয়ার লাগবে। যেমন ধরো না, বলে দিয়েছিলাম না ওপেন এন্ডেড কোশ্চেনে, তুমি বাড়ি থেকে বেরিয়ে দেখলে কোনো গাছে পাতা নেই, তখন তোমার অনুভূতি কীরকম হবে? সেটা হচ্ছে কি কল্পনামূলক লেখন বা এক্সট্রাপোলেটিভ রাইটিং, যেখানে শুধুমাত্র দুটো পোল নেই। ম্যাগনেটের তো দুটো পোল হয়, দুটো পোল ছাড়াও আরও অনেকগুলো পোল আছে। অনেক রকম পার্সপেক্টিভ থেকে যে লেখাটাকে লেখা যায় সেটাকে কি বলা হচ্ছে? এক্সট্রাপোলেটিভ রাইটিং। তো সেক্ষেত্রে তোমার কি হয়? ইমাজিনেশনস এই জিনিসপত্রগুলোর উপরে গুরুত্ব দেওয়া হয়। এ টাস্ক রিকোয়ারিং লার্নার টু গো বিয়ন্ড দ্য টেক্সট, যে টেক্সটটা আছে টেক্সটের বাইরে গিয়ে ওকে ভেবে চিন্তা ভাবনা করে কি করতে হবে? ইমাজিন দেমসেলস ইন এ স্পেসিফিক সিচুয়েশন অ্যান্ড রাইট ফ্রম দ্যাট পার্সপেক্টিভ। কোনো একটা স্পেসিফিক সিচুয়েশনে গিয়ে সেই পার্সপেক্টিভ থেকে লিখছে, সেটা আমাদের কি? এক্সট্রাপোলেটিভ রাইটিং। বোঝা গেল? কন্ট্রোল কম্পোজিশন আর কন্ট্রোল টু ফ্রি রাইটিং কি হবে তাহলে সেখানটাতে? ওকে তুমি কিছু একটা, যেমন ধরে নাও আমাদের কি বলতো বাক্য রচনা আসতো না, এই শব্দ দিয়ে বাক্যটা রচনা করো, সেটা হচ্ছে আমাদের কি কন্ট্রোল কম্পোজিশন বা কন্ট্রোল থেকে একটু ফ্রি করে দিচ্ছি আমি। সেগুলো আমাদের কি হলো? কন্ট্রোল কম্পোজিশন বা কন্ট্রোল টু ফ্রি রাইটিং। এখানে তো পুরো বিষয়টা ইমাজিন, এখানটাতে তোমাকে বাক্য রচনা করতে দিল কোনো একটা শব্দ দিয়ে, সেই শব্দটা তোমার কন্ট্রোলে, মানে ওটা দিয়ে কন্ট্রোল করছে, বাকিটা ফ্রিলি তুমি লেখো। বোঝা গেল? কানেকটিভ টিস্যু অফ রাইটিং।
যখন আমি লিখতে যাব প্রথমত তো আমার নলেজ থাকা জরুরি। তো বলছে টুলস ইউজ টু কানেক্ট আইডিয়াস লজিক্যালি ইন রাইটিং। গুড প্যারাগ্রাফ রাইটিং ইনভলভস দ্য টপিক, সেন্টেন্স, সাপোর্টিং ডিটেলস অ্যান্ড কানেক্টরস। আমাকে সব পড়ে দেওয়া হয়েছে, পার্টস অফ স্পিচ পড়ে দেওয়া হয়েছে, টেন্স পড়ে দেওয়া হয়েছে, ভয়েস পড়ে দেওয়া হয়েছে, ন্যারেশন পড়ে দেওয়া হয়েছে। তারপরে যখন আমি লিখতে যাচ্ছি লেখাটা ভালো কি করে হবে? লেখাটা ভালো হবে যখন আমি ওই জিনিসপত্রগুলো অ্যাপ্লাই করব। তারপরে আমি কি করব? এলিপসিস। এলিপসিস কি বলছে? অমিশন অফ রিডান্ডেন্ট ওয়ার্ডস। আমরা কি করেছিলাম? রাম ইজ এ গুড বয়, রাম প্লেস ক্রিকেট, রাম ইটস রাইস, এরকম করছিলাম কি? করিনি। রাম ইজ এ গুড বয়, হি প্লেস ক্রিকেট, হি ইটস রাইস, রামকে আমি সরিয়ে দিচ্ছি, বা কখনো কখনো হিটা না দিয়ে আমি কমা কমা করে লিখে দিচ্ছি, তাই না? সেটাকে কি বলা হচ্ছে? এলিপসিস। তোমার যেগুলো জরুরি জিনিসপত্র নেই সেগুলোকে তুমি বাদ দাও। এবং তারপরে কি করো? প্রিপোজিশন। প্রিপোজিশনের ব্যবহার, কোথায় কোন প্রিপোজিশন ব্যবহার করবে সেই অনুযায়ী সেটাকে অ্যাপ্লাই করো, বা যে কোনো কনজাংশন অ্যাপ্লাই করো, যেখানে যেটা দরকার পার্টস অফ স্পিচ সেখানে সেভাবে অ্যাপ্লাই করো। সেটাকে আমাদের কি বলা হচ্ছে? রাইটিং স্কিল। এবার আসছে আমাদের অ্যাক্টিভ ভার্সেস প্যাসিভ ভোকাবুলারি আর লেক্সিক্যাল এবং কন্টেন্ট ওয়ার্ডস। অ্যাক্টিভ ভোকাবুলারি কোনটা? যেটা আমরা ডেইলি লাইফে ইউজ করছি। ডেইলি লাইফ ইজ এ অ্যাক্টিভ ভোকাবুলারির পার্ট, ডেইলি লাইফ। প্যাসিভ ভোকাবুলারি তাহলে কি হবে? অতি বেগুনি রশ্মি শুনেছ? আলট্রাভায়োলেট রে। আলট্রাভায়োলেট রে আমরা বেশি বলি, ইউভি রে বলে দিচ্ছি, আলট্রাভায়োলেট তো বলি না, ইউভি রে। অতি বেগুনি একটা প্যাসিভ ভোকাবুলারির এক্সাম্পল, যেহেতু আমরা খুব বেশি সেটা ইউজ করি না। যেগুলো আমরা খুব বেশি ইউজ করি না সেগুলো প্যাসিভ ভোকাবুলারি। প্যাসিভ ভোকাবুলারি নিয়ে কে কাজ করেছে বলো তো? বঙ্কিমচন্দ্র। তার লেখাতে যে শব্দগুলো ইউজ করা হয়েছে সেই শব্দগুলো তো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি না, তাহলে সে প্যাসিভ ভোকাবুলারি নিয়ে খুব বেশি কাজ করেছে। অ্যাক্টিভ ভোকাবুলারি নিয়ে বেশিরভাগ লেখকই কাজ করেছে। যেমন ধরে নাও কথ্য শব্দ। কথ্য শব্দ বলতে চলিত শব্দ, হ্যাঁ। অ্যাক্টিভ ভোকাবুলারিকে চলিত শব্দ বলা যেতে পারে। তবে এটাকে সাধু ভাষা বলা যাবে না, নিষ্ক্রিয় ভাণ্ডারকে। গদ্য ভাষাও নয়, মানে যেটা অতটা আমরা প্রয়োজনীয়তা বোধ করি না ব্যবহার করা, ওটা ছাড়াও আমাদের চলে যায়। আরামকে দ্বারা প্যাসিভ ভোকাবুলারি। বোঝা গেল? এবার আসছে লেক্সিক্যাল ওয়ার্ড। লেক্সিক্যাল ওয়ার্ড নিয়ে এর আগে একটা কুইজ হয়েছে তোমাদের গ্রুপে, কুইজটা তোমরা অ্যাটেন্ড করোনি। কুইজ অ্যাটেন্ড করে লেক্সিক্যাল ওয়ার্ড কি সেটা আরও পরিষ্কার হতো। দিয়েছে তোমাকে একটা ওয়ার্ড, কয়েকটা ওয়ার্ড দিয়েছে। ইফ, ওয়েদার, এগুলোর মধ্যে কোনটা লেক্সিক্যাল ওয়ার্ড? লাভ। কি করে লাভ? আচ্ছা, আবিধানিক অর্থ আছে, ঠিক। বলছে লেক্সিক্যাল ওয়ার্ড বা কন্টেন্ট ওয়ার্ড কাদেরকে বলা হচ্ছে? যে শব্দগুলো পুরো সেন্টেন্সের ওয়েটটাকে ক্যারি করে তাদেরকে লেক্সিক্যাল ওয়ার্ড বলা হয়। এইখানটাতে আমরা যে শব্দগুলো দেখলাম এই শব্দগুলোর মধ্যে আবার এটা বের করারও উপায় আছে। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, এরাই লেক্সিক্যাল ওয়ার্ড হয়। যেমন ধরে নাও বাচ্চা ছোটবেলায় ও কি বলবে যে আমি এখন ভাত খাবো? ও বলবে আমি ভাত। আমি এবং ভাত এই দুটো হচ্ছে লেক্সিক্যাল ওয়ার্ডের পার্ট। মানে যেই ওয়ার্ডগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমার সেন্টেন্সে সেগুলোকে আমরা কি বলবো? লেক্সিক্যাল ওয়ার্ড বা কন্টেন্ট ওয়ার্ড। এটাকে বাংলায় কি বলছে? আবিধানিক শব্দ। তাহলে কি এখন ভাত খাবো, তো এখনটা অভিধানে নেই, এখনো আছে, কিন্তু সেটা লেক্সিক্যাল ওয়ার্ডের পার্ট নয়, কারণ সে অতটা ওয়েট ক্যারি করছে না ওই সেন্টেন্সে। বোঝা গেল? যারা যারা ওয়েট ক্যারি করে তাদেরকে আমরা লেক্সিক্যাল ওয়ার্ড বলি। ঠিক আছে? যেমন দেখো লেখা আছে ওয়ার্ডস দ্যাট ক্যারি ইন্ডিপেন্ডেন্ট ডিকশনারি মিনিং। যেগুলোর ইন্ডিপেন্ডেন্টলি ডিকশনারির মিনিং রয়েছে, সেটা পরিবর্তন করা যায় না। ইভেন হোয়েন স্ট্যান্ডিং অ্যালোন, যেমন লাভ, ক্যাট, রান, এগুলো হচ্ছে কি আমাদের লেক্সিক্যাল ওয়ার্ড। বলছে গ্রামাটিক্যাল ওয়ার্ডস লাইক দা, ইজ, মাইট আর নট লেক্সিক্যাল ওয়ার্ড, ফাংশনাল ওয়ার্ড। একদম বোঝা গেল? কোলোকেশন আর সাইড ওয়ার্ডস, সাইট ওয়ার্ডস। কোলোকেশনস মানে দেখো এক্সাম্পলটা দেখো। আমরা কি বলি যে স্ট্রং রেন? আমরা হেভি রেন বলি। কোন শব্দের আগে কোন শব্দটা ব্যবহার করতে হবে, কোথায় কিভাবে কোলোকেট করতে হবে, সেটা বোঝা হচ্ছে আমাদের কি কোলোকেশন। বোঝা গেল? সাইট ওয়ার্ড, সাইট ওয়ার্ডস বলছে যে কোনো একটা শব্দ দেখে সঙ্গে সঙ্গে ওর মানেটা আমার মাথায় চলে আসলো, সেটাকেই বলা হয় সাইট ওয়ার্ডস।
Words a reader recognizes instantly on sight without needing to decode them, developed through meaningful context. পড়তে 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 কনটেক্সচুয়াল রিডিং পড়তে পড়তে আমাদের কি হয়ে যায়, যে কোনো শব্দ দেখলে সহজেই মানে মাথায় চলে আসে। অনেক শব্দ তো মাথায় আসে না, মানে হয় আমাকে ডিকশনারি খুঁজতে হয় বা অনুমান করতে হয়, সেগুলো সাইট ওয়ার্ডস নয়। বোঝা গেল? যেমন লেক্সিক্যাল, তোমরা যতদিন এখানে আসনি ততদিন পর্যন্ত লেক্সিক্যাল সাইট ওয়ার্ড ছিল না, কারণ লেক্সিক্যাল মানে কি সেটাই জানতে না, তাই না? তাহলে আমাদের কোলোকেশন সাইট ওয়ার্ডস পরিষ্কার? সাউন্ড ডিফারেন্সেস, ডিফারেন্সিয়েটার্স অ্যান্ড ফ্যাকচুয়াল মিনিং। মিনিমাল পেয়ার কাদেরকে বলছে? মিনিমাল পেয়ার বলছে, হ্যাঁ একই কাছাকাছি উচ্চারণ হবে, একটা একই রকম শব্দ, একটা শুধু ফনোলজিক্যাল পার্থক্য থাকবে, যেমন ক্যাট ব্যাট, এটা কি মিনিমাল পেয়ার। তারপরে কি আছে? ডিনোটেটিভ মিনিং। নোটকেও বলা হয় ডিনোটেশন। বলছে দ্য ফ্যাকচুয়াল অর বেসিক ডিকশনারি মিনিং অফ এ ওয়ার্ড কমপ্লিটলি ফ্রি ফ্রম ইমোশনাল অ্যাসোসিয়েশনস বা কোনোটেশনস। মানে আগে বসলো না পরে বসলো সেই অনুযায়ী নয়, ওর নির্দিষ্ট মিনিংই রয়েছে, সেগুলোকে আমরা কি বলবো? আবিধানিক অর্থ বা ডিনোটেটিভ মিনিং। আর এক্ষেত্রে আমরা কি, অনেক ক্ষেত্রে আমাদের হয় না যে আগে কিছু বসলো বলে তার মিনিংটা চেঞ্জ হয়ে গেল, তো সেটা ছাড়াই যে তার মিনিংটা, সেটাকে আমরা কি বলবো? ডিনোটেটিভ মিনিং বা আবিধানিক অর্থ। ওয়ার্ড ফরমেশন, দুটো শব্দ যুক্ত করেও আমরা ওয়ার্ড তৈরি করতে পারি। যেমন আমাদের ওই যে সমাসবদ্ধ করি, রাজ্য আর পাল করে রাজ্যপাল, রাজ্যের পাল, তাই না? সেভাবে করতে পারি, এটাকে কম্পাউন্ডিং বলছে। বা প্রিফিক্স বা সাফিক্স যুক্ত করেও আমরা কি করতে পারি? বেস ওয়ার্ডটাকে পরিবর্তন করতে পারি বা মডিফাই করতে পারি, তাই না? যেমন স্লো, তার সঙ্গে এল যুক্ত করে স্লোলি। স্লো কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। স্লোলি অ্যাডভার্ব। এতটুকুই জানো? কেন অ্যাডভার্ব? এল ওয়াই আছে ওই জন্য অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ সবসময় নাউন এবং প্রোনাউনকে স্লোলি, ভার্বকে যখন মডিফাই করে, যারা ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এদেরকে মডিফাই করে তাদেরকে আমরা অ্যাডভার্ব বলি। আর যারা শুধুমাত্র নাউন প্রোনাউনকে মডিফাই করে তাদেরকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। হি ইজ রানিং স্লোলি, এখানে স্লোলি ওয়ার্ডটা কাকে ডিসক্রাইব করছে? রানিংকে। হিকে তো ডিসক্রাইব করছে না, তাহলে যখন ভার্বকে মডিফাই করছে তখন সেটা অ্যাডভার্ব, তাই না? এবার যদি বলে সি ইজ বিউটিফুল, বিউটিফুল ওয়ার্ডটা কি আমাদের? অ্যাডজেক্টিভ, কারণ সি কে মানে প্রোনাউনকে মডিফাই করছে, তাহলে সেজন্য অ্যাডজেক্টিভ। আর যদি বলি সি ইজ ভেরি বিউটিফুল, ভেরিটা অ্যাডভার্ব হয়ে যাচ্ছে, কারণ ও অ্যাডজেক্টিভকে, বিউটিফুলকে মডিফাই করছে। বুঝা গেল? অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। প্রোনাউন মানে, প্রোনাউন মানে সর্বনাম। আচ্ছা, বলছে দ্য স্ট্র্যাটেজি টুল কিট, কিভাবে তুমি তোমার পড়াশোনাটা করাবে। প্রথমত হবে কি? তোমার ম্যাটেরিয়ালগুলো অথেন্টিক হবে। অথেন্টিক মানেই আমরা কিন্তু এই পেডাগজিটা এসএসটি পেডাগজির সঙ্গে মিল পাবো, সেখানেও বারবার দেখবে অথেন্টিক ম্যাটেরিয়ালসের কথা আসছে। তার মানে যেটার সঙ্গে রিয়েল ওয়ার্ল্ডের মিল রয়েছে, নট অরিজিনালি ক্রিয়েটেড ফর পেডাগজিক্যাল পারপাস, ওদেরকে ক্রিয়েট করা হয়নি, ওটা রিয়েল ওয়ার্ল্ডের সঙ্গে যার মিল রয়েছে তাদেরকে আমরা কি বলবো? অথেন্টিক ম্যাটেরিয়ালস। অন্যদিকে কোলাবোরেটিভ লার্নিং আর পিয়ার ইন্টারাকশনকে আমাদের কি করতে হবে? বারবার গুরুত্ব দিতে হবে, পজিটিভলি দেখতে হবে। কোলাবোরেটিভ লার্নিং কি করে করাবে তুমি? ক্লাসের মধ্যে ইংলিশ পড়াতে পড়াতে গ্রুপ ডিসকাশন। আর আমাদের তো করানো হতো খুব, যে এই কবিতার এখান থেকে এতদূর পর্যন্ত এ পড়বে, তারপর থেকে ও পড়বে। এটাই যখন হচ্ছে তখন একটা বাচ্চার দুটো স্কিল কাজে লাগে। কোন কোন স্কিল? একটা লিসেনিং আর একটা মানে স্পিকিং, রিডিং, তাই না? ও যদি নাই শুনে যে আগের জন কোথায় শেষ করেছে, তাহলে তো বিভৎস মার খাবে, হতো না? তাহলে লিসেনিং স্কিলটাও সেখানে কাজে লাগছে। এভাবে কোলাবোরেটিভ লার্নিং বা পিয়ার ইন্টারাকশনের মাধ্যমেও কিন্তু পড়ানো সহজে করানো যেতে পারে। কিছু কিছু ম্যাডাম তো হতো বলতো তার আগে কতদূর পর্যন্ত পড়েছিল,
ও পড়েছে, তারপর হয়তো এ পড়বে, তো বলছে ও কতদূর পর্যন্ত পড়েছে, তো অতটা পর্যন্ত মাথায় রাখতে হচ্ছে। তাহলে এই যে ইন্টিগ্রেটেড স্কিল এটাতেই আছে, এই ইয়েটাতে প্রথমে কি হচ্ছে, কোন একটা টেক্সটকে ডিভাইড করে দিচ্ছে, তুমি এ পড়ো, স্টুডেন্ট এ পড়লো, তারপরে স্টুডেন্ট বি পড়বে, ও যতটুকু পড়েছিল তারপর থেকে ও পড়বে। এর ফলে কি হচ্ছে, ইনভলভস অল 4 স্কিলস, লিসনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং, এগুলো সবটাকে ইনভলভ করছে। রাইটিংটা যদি অতটা হয় না, বাকি তিনটা তো হচ্ছে। এবং কি হচ্ছে, দে রিড আউট সেন্টেন্সেস মিউচুয়ালি টু কমপ্লিট দ্য স্টোরি, তারা একসঙ্গে মিউচুয়ালি পড়ে পড়ে স্টোরিটা কমপ্লিট করছে, তাই না? এরপরে আছে নোট টেকিং আর নোট মেকিং। নোট টেকিং খুব বাজে, যেক্ষেত্রে বাচ্চারা কি করছে, শুনে শুনে লিখছে। আর নোট মেকিংটা কি, নিজে থেকে তৈরি করা, নামেই আছে, আলাদা করে বলার কিছু নেই। হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলস, ব্লুমস ট্যাক্সোনমি আমরা পড়বো পরবর্তীকালে। ব্লুমস ট্যাক্সোনমিতে সব থেকে উপরে আছে হটস। হটসের ফুল ফর্ম হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলস। এটা কি করে আমরা তৈরি করতে পারি, বলছে অ্যাকর্ডিং টু ব্লুমস ট্যাক্সোনমি দিস স্কিলস আর দ্যাট রিকোয়ার ডিপার কমপ্লেক্স কগনিটিভ প্রসেসিং বিয়ন্ড মিয়ার মেমোরাইজেশন। আমাকে বারবার হটসের উপরে গুরুত্ব দিতে হবে, কেন? কারণ সেখানটাতে কি করা হয়, বিভিন্ন জিনিস মিনিং তৈরি করে, কনটেক্সট তৈরি করে, সেই অনুযায়ী কোনো কিছু অ্যাপ্লাই করে কোনো কিছু তৈরি করা, সেটা হচ্ছে হটসের পার্ট। মানে আমরা সায়েন্সে কোনো থিওরি পড়লাম, থিওরি পড়ার পরে সেটাকে আমরা সেটার কয়েকটা এক্সাম্পল দেখলাম, লাস্টে গিয়ে যখন আমি সেটাকে অ্যাপ্লাই করছি, তখন আমি কি করছি, হটস বা হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলের উপরে এফেক্ট করছি। বোঝা গেল হটস কি?